তোমাকে ফাঁসাতে গিয়ে এখন বড় বিপজ্জনক কন্ডিশনের মধ্যে সে দাঁড়িয়ে গেছে। মানে চেয়েছিল পুরো জাল বুনতে তোমার জন্য এবং তোমার পারিপার্শ্বিক কিছু জনের জন্য, কারো কারো ক্ষেত্রে শুধুমাত্র তোমার জন্য, কারো কারো ক্ষেত্রে তুমি এবং তোমাকে যে সাহায্য করে তার জন্য। কিন্তু মানে সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত পরিস্থিতি তার সাথ দেয়নি, সময়টা তার সাথ দেয়নি, সেজন্য ওই জালে নিজেই ফেসে গেছে। নিজে ফেসে গিয়ে এখন এমন একটা অবস্থায় চলে গেছে, বলে না কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাওয়া, তো সেই রকম একটা কন্ডিশনে চলে গেছে যেখানে বুঝতে পারছে না ঠিক কী করলে পরে এই যে পরিবেশ, এই পরিবেশ থেকে মুক্তি পাবে। মানে কখনো ভাবছে যে তোমাকে যদি ভালো প্রতিপন্ন করে তাহলে হয়তো ভালো হবে, কখনো ভাবছে যে তোমাকে যদি পাগল বানাতে পারে তাহলে ভালো হবে, কখনো তোমার সঙ্গে মানে মধু হয়ে ব্যবহার করছে, তো কখনো তোমার সঙ্গে একদম তেতো ব্যবহার করছে। তো নিজেরই মাথার ঠিক নেই, আর ওর কথায় তাল দিতে গিয়ে তোমারও মনে হচ্ছে তুমিও আবার পাগল হয়ে যাবে, এরকম একটা সিচুয়েশন আজকে পেয়েছি। তো এটার উপর দাঁড়িয়ে আজকে ডিটেল রিডিংটা হবে। এখানে কারোর লোনের ব্যাপারও থাকতে পারে, যেটা অন্য কারোর সঙ্গে মিলে নেওয়া হয়েছিল, সেই ব্যক্তি এখন সেই লোন সাবমিট করতে পারছে না বলে তোমার ওপর বিভিন্ন কিছু চাপিয়ে দিচ্ছে, এরকমও আমি একটা ইঙ্গিত পেয়েছি। ডিটেল রিডিংয়ে যাব, ডিটেল রিডিংয়ে দেখবো আর কি কি আসছে, সমস্ত যা যা মেসেজ আসবে সেগুলো সবই তোমাদের কাছে বলবো। তার আগে দুটো বক্তব্য বলে নিই। একটা হচ্ছে যারা আমার থেকে রিডিং নিতে চাও, যারা পার্সোনাল রিডিং নিতে চাও, তারা এই 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 যে এই দুটো হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, তাও অনেকে বলো যে আমি নাম্বার খুঁজে পাচ্ছিলাম না, তাই জন্য আমি নাম্বারটা এখানে লিখে রেখেছি। একটা হচ্ছে 9062656579, আর একটা হচ্ছে 8017358735। তোমরা স্ক্রিনশটও করে নিতে পারো। এই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। প্লিজ কল করো না, কারণ কল আমার পক্ষে ধরা সম্ভব হয়ে ওঠে না, ঠিক আছে? তো হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করো, আমি ঠিক তোমাদের সমস্ত হোয়াটসঅ্যাপের উত্তর দেব। অনেকেই থাকো যারা কিছু বলতে চাও, জানাতে চাও, তারা অডিও করে হোয়াটসঅ্যাপে অডিও করে ভয়েস করে আমাকে জানিয়ে রেখো, আমি নিশ্চয়ই তোমাদের বক্তব্য শুনবো। কেমন? আর একটা কি বলার আছে, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য, সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য। যেহেতু এটা কমন রিডিং, কমন জেনারেল কালেকটিভ রিডিং, তো যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা প্লিজ অন্যদের জন্য ছেড়ে দিও, কেমন? বা ডিভাইন গাইডেন্স হিসেবেও নিতে পারো। দেখো বলছিলাম না যে সে একটা অদ্ভুত কন্ডিশনের মধ্যে পড়ে গেছে, যেখানে সে বুঝতে পারছে না যে ঠিক কী করবে। তোমাকে সব সময় সে স্পাই করে চলেছে। এর আগে যে চেষ্টাটা করেছিল, এই হয়তো কারোর ক্ষেত্রে থার্ড পার্টি হবে, যে তোমার এবং তোমার পার্টনারের মধ্যে সমস্যা ক্রিয়েট করেছিল। এবং থার্ড পার্টি মানে এখানে ঠিক থার্ড পার্টি নয়, এখানে ঠিক প্রেমিক বা প্রেমিকা নয়, এখানে ব্যাপারটা হচ্ছে হতে পারে তোমার সান ইন ল, ডটার ইন ল, সে এমন কিছু করেছিল যে, বা তোমার মাদার ইন ল হতে পারে, ইনলজের কেউ, শ্বশুর শাশুড়ি এরকম জাতীয় কেউ তোমাদেরকে একসাথে থাকতে দেবে না বলে বিভিন্ন রকমের পরিকল্পনা করেছিল। এখানে আমি কোথাও গিয়ে এটাও পাচ্ছি, তোমার সঙ্গে তোমার সন্তানের মধ্যে ঝামেলা লাগিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছিল। তো এটা করতে গিয়ে যে সমস্ত পন্থাগুলো ইউজ করেছিল বা যে সমস্ত ওয়েগুলো ইউজ করেছিল, সাপোজ ধরো মানে এইরকম আমি বলছি, মানে এটা একদম বাড়ির একদম ভেতরে যে পলিটিক্স হয় ওরকম পলিটিক্স, আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এটা নয় যে এই জিনিসটাই ঘটেছে। ভারী ভেতরে পলিটিক্স, ধরো তুমি ডাল বানিয়েছো, ডাল রান্না করেছো, বা হ্যাঁ তুমি ধরো ডাল রান্না করেছো, সেখানে হতে পারো তুমি মেল, হতে পারো তুমি ফিমেল, এখন সবাই রান্না করতে পারে। তো রান্না করেছো, রান্না করে তুমি বেরিয়ে চলে এসছো, তুমি জানো যে তুমি একদম ঠিকঠাক রান্না করে এসছো, সে গিয়ে কী করলো না, নুন দিয়ে দিল, যাতে তোমাদের মধ্যে অশান্তি বাঁধে এবং তোমাকে ভুল ধরা হয়, ঠিক আছে? বা তুমি হয়তো আর্নিং করে, বাইরে থেকে আর্নিং করে নিয়ে এসছো, টাকাটা একটা জায়গায় রেখেছো সংসার খরচের মধ্যে ভাগ করবে বলে, তো সেই টাকাটাকে ওখান থেকে সরিয়ে নিয়ে এমন একটা জায়গায় রেখে দিল যেখানে তোমাকে কেয়ারলেস প্রতিপন্ন করা যায়। জাস্ট এক্সাম্পল দিচ্ছি। আমি আবারও বলছি, তুমি মেল পার্সন হতে পারো বা তুমি ফিমেল পার্সন হতে পারো।
সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার পার্টনারের কাছে তোমাকে ছোট করার একটা প্রচণ্ড চেষ্টা এখানে চলে, ডে আফটার ডে চলতে থাকে, এবং চায় যে তোমার জীবনে এমন একটা বাজে ধরনের কোনো চেঞ্জ আসুক যেখান থেকে তোমার ফিরে তাকানোর কোনো জায়গা থাকবে না। কিন্তু দুঃখের বিষয় বা সৌভাগ্যের বিষয়, এই চেঞ্জটা না ওদের জীবনে এসে গেছে। মানে এই যে ধরো আমি আগে একটা এক্সাম্পল দিলাম যে নুন মিশিয়ে দেওয়া, এই নুন মিশিয়ে দেওয়ার আগে কি হয়েছিল, যে এটা কিন্তু আমি পুরো একটা নিজের থেকে একটা গল্প বলছি, যে হয়তো তুমি কি করেছিলে, ওই ডালের থেকে প্রথম হয় না যে প্রথম ভাগটা কারোর জন্য তুলে রাখা, ওরকম তুমি তুলে রেখেছিলে, যেটা কিন্তু সেই ব্যক্তি জানতো না, ঠিক আছে। এবার সে কি করেছে, বড় যে বাটিটা আছে সেটার মধ্যে মিশিয়ে দিয়েছে নুন, জানে যে ওটার থেকে সবাই খাবে আর তোমাকে তো সবাই হেব্বি ছাড়বে এটসেট্রা এটসেট্রা। তো তুমি আলাদা করে যে একটা বাটিতে তুলে রেখেছিলে সেটাও জানতো না। এবার কিভাবে ধরা পড়ে গেছে যে রান্নাঘরে কে কে যায়, তুমি যাও আর সে যায়, বা অন্য আরেকজন যায়, সে হয়তো আনফর্চুনেটলি বাড়িতে ছিল না। এবার তুমি রান্নাটা করেছো আর সে রান্নাঘরে যাওয়ার তার অ্যাক্সেস আছে, আর অন্য কেউ রান্নাঘরে যায়নি। তো ওই রান্নার বাটি থেকে যখন নুন যুক্ত ওই ডালটা সবাইকে খাওয়ানো হচ্ছে, যখন সবাই ছিচি করছে, তখন তুমি ওই বাটি, যে বাটিটা আগে সরিয়ে রেখেছিলে সেটার থেকে এনে টেস্ট করালে দেখা গেল সেটার মধ্যে নুন কম, মানে নুন ঠিকঠাক আছে, কোনো বেশি নুন টুন নেই। তো এর থেকে তাদের কাছে ওটা শিওর হয়ে গেল যে তুমি নুনটা মেশাওনি। যদি সেটাই হতো তাহলে ওই ডালে অবশ্যই নুনটা বেশি থাকতো। তো এই রকম ধরনের, এটা জাস্ট আমি একটা এক্সাম্পল বললাম, এটা মিলবেই এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু এরকম ধরনের ওরা কিছু কাজ করে রাখে এবং তুমি খুব ঠান্ডা মাথায় সেই জায়গাগুলো প্রত্যেকটাকে তুমি চেষ্টা করো যে ডিফেন্ড করার, হ্যাঁ, প্রত্যেকটা তুমি প্রমাণ করার একটা চেষ্টা করো। এই জন্য ওর আক্রোশ তোমার ওপর আরও বাড়ে। আর ওর নয়, এখানে ওদের পাচ্ছি, কারো কারো ক্ষেত্রে পাচ্ছি 4 জন, 7 জন, 8 জন শত্রু, এরকমভাবে পাচ্ছি। কারোর ক্ষেত্রে 3টে ফ্যামিলি আলাদা আলাদা করে পাচ্ছি। তোমার পাস্ট লাইফ নিয়ে এদের না প্রচণ্ড আগ্রহ। মানে হতে পারে যে তোমার পাস্ট লাইফে কোনো আলাদা কোনো ইতিহাস ছিল, যেটা অন্যদেরকে জানালে পরে তোমাদের মধ্যে কোনো সমস্যা রাইজ করতে পারে। তুমি কখন কি করছো বা কি করেছো, কোথায় গেছিলে, কেন গেছিলে, কিসের জন্য গেছিলে, সেখান থেকে যদি কিছু ক্লু পাওয়া যায় যেটা তোমার এগেনস্টে যায়, এর জন্য এরা সবসময় ভীষণ ব্যস্ত হয়ে থাকে, ঠিক আছে। এবং মানে এমন করে দিয়েছে যে কারো কারো ক্ষেত্রে পাচ্ছি, এটা সবার ক্ষেত্রে না, কারো কারো ক্ষেত্রে পাচ্ছি যে তোমার নিজের লোকেরাও তোমাকে সন্দেহ করতে শুরু করেছে, যে সত্যি বোধহয় তুমি কিছু ভুলভাল কাজ করছো, সত্যি বোধহয় তুমি অন্য কারোর সঙ্গে মিশছো, মানে বিভিন্ন রকম কিছু, ঠিক আছে। এবং তোমার পাস্ট লাইফে কিছু একটা ছিল যেটাকে এরা ভীষণভাবে হাইলাইট করে, ঠিক আছে। সেটা মজা করার জন্য, তোমাকে দুঃখিত করার জন্য, তোমাকে কষ্ট দেওয়ার জন্য, অবভিয়াসলি। আউটসাইডার, আচ্ছা, আরেকটা বার্তা এখানে উঠে আসছে। দেখো এখানে কোনো আউটসাইডার আছে যে, আমি আবারও বলছি, এটা কমন রিডিং, জেনারেল রিডিং, সবার ক্ষেত্রে যে একই রকম হবে তার কোনো মানে নেই, কিন্তু অবশ্যই ভিউয়ার্সদের মধ্যে রয়েছে, কারণ তোমাদের এনার্জির ওপর বেস করেই রিডিং। তো এখানে কোনো তো এখানে আউটসাইডার কেউ আছে যে তোমার বাড়ির এই ব্যক্তির সঙ্গে যুক্ত, এবং সে অন্য দিক থেকে ঘুরে তোমাদের রিলেশনশিপটাকে নষ্ট করার জন্য একদম উঠে পড়ে লেগে রয়েছে। উদ্দেশ্য
তার নিজের নাম বড় করা, তোমাকে ছোট করা, তোমাকে ওখান থেকে সরানো, তোমাকে একদম দু চোখে সহ্য করতে পারে না। এখানে খুব তোমার মানে ভাইয়ের বউ, দাদার বউ, এরকম এনার্জি পাচ্ছি। ব্যাপারটা হচ্ছে এটাই অ্যাকচুয়ালি ভিশন ছিল, এটাই অ্যাকচুয়ালি ইনটিউশন ছিল যে এরা না কিছু বোকার মতন কাজ করে ফেলেছে। ওই যে আমি প্রথমেই ছোলার ডালের একটা গল্প বললাম, তো ওরকম টাইপের, ডালের গল্প বলেছি, ছোলার ডাল বলিনি, তো ওরকম টাইপের না, ওরা এমন কিছু মানে আগু পিছু না ভেবে এমন কিছু কাজ করে ফেলেছে। এবং তুমি খুব ঠান্ডা মাথায় থেকেছো, কারণ তুমি গড গিফটেড, তুমি প্রচণ্ডভাবে সাইকিক পারসন। তো তুমি কিন্তু সবসময় না, তোমার একটা অদ্ভুত ক্ষমতা আছে যে তুমি খুব ঠান্ডা মাথায় থাকো, মানে রাগ জিনিসটা তোমার মধ্যে আসেই না। যদিও বা কখনো রাগ জিনিসটা আসে, তো সেটা মানে চলে যেতে মানে খুব অল্প সময় লাগে, খুবই অল্প সময় লাগে, ঠিক আছে। এক কথায় যদি বলা হয় যে ইউ আর গড গিফটেড চাইল্ড, বলা যায়। হ্যাটস অফ টু ইউ। আমার তরফ থেকে তোমার জন্য রইল প্রণাম, আমার প্রণাম, প্লিজ গ্রহণ করো। তো যেহেতু তুমি খুব ঠান্ডা মাথায় ডিল করতে পারো, তুমি বুঝতে পারছো যে তোমার এগেনস্টে এই কাজ করছে, এইভাবে ছক কষেছে, এই কথা তোমার পার্টনারে কানে তুলছে, বা এই কথা তোমার সান ইন ল বা মাদার ইন লর কানে তুলছে, এইভাবে তোমাকে ব্যতিব্যস্ত করতে চাইছে, তুমি সবটা বুঝতে পারছো। কিন্তু সবটা বুঝেও তুমি চুপ করে থাকো, এবং পরবর্তীতে কি হয়, তুমি এতটা যে শান্ত থাকতে পারো, তার জন্য না তোমাকে আর নিজেকে কোনো জবাব দিতে হয় না। তোমার হয়ে জবাবটা না ডিভাইন দিয়ে দেয়। ওই যে তুমি ঠান্ডা মাথায় আগে নুন ছাড়া ওই ডালটা তুলে রেখেছিলে, সেটা যে তুমি ইচ্ছাকৃত তুলে রেখেছিলে, কেউ জব্দ করতে পারে তোমাকে এরকম আশঙ্কা করে, তা কিন্তু নয়। ডিভাইনে হয়তো তোমাকে মাথায় দিয়েছিল যে প্রত্যেকদিন তুমি এটা করো না, ডিভাইন তোমাকে মাথায় দিয়েছিল যে হ্যাঁ আমি আজকে না এটা করে রাখি, যার জন্য তুমি প্রমাণ করতে পেরেছিলে যে গণ্ডগোলটা তুমি করনি, কেউ করে তোমার ঘাড়ে চাপাচ্ছে। তো এরকম একটা ব্যাপার ভীষণভাবে দেখা যাচ্ছে। এবং এখানে না দেখো, তুমি কখনো না কারোর সাথে পাচ্ছে খুব একটা কথাবার্তা বলো না। তোমাকে যতই উল্টোপাল্টা কথাবার্তা বলুক না কেন, তোমাকে যতই উল্টোপাল্টাভাবে মিসইউজ করার চেষ্টা করুক না কেন, তুমি কখনো কাউকে এমন কোনো ছোট বড় কথা বলো না যেখানে সে হার্ট হতে পারে, ঠিক আছে। এটা দ্বিতীয় হচ্ছে, তোমার না ওই মেন্টালিটি নয় যে আচ্ছা তুই আমাকে চোর বললি, আমাকে দেন অ্যান্ড দেন প্রুফ করতে হবে আমি চোর নই। সেটা যেভাবেই হোক, মানে যত ঝগড়া করতে হয়, যত কিছু করতে হয় করে আমি প্রুফ করব না। হ্যাঁ, তুমি প্রথম দিকে যখন তুমি নতুন এই রিলেশনশিপের মধ্যে জড়িয়েছিলে, তখন তোমাকে কেউ কিছু বললে তুমি প্রথম দিকে যুক্তিসহ কথা বলতে যেতে, এটা তুমি প্রথম দিকে করেছো। কিন্তু পরে দেখলে যে এদের সঙ্গে যুক্তিসহ কথা বলতে যাওয়া আর নিজের এনার্জি মানে আমি বলতে চাইছিলাম যে এদের সঙ্গে যুক্তিসহ কথা বলতে যাওয়া আর একটা দেওয়ালকে ঠেলার চেষ্টা করা, দুটো সেম, শুধুমাত্র নিজের এনার্জি লস। এটা বুঝে তুমি এই যে ট্যাক্টফুললি মানে সব কিছুকে নিয়েছো, এবং ওদেরকে কোনো কিছু বলার মধ্যে নেই, কিছু শুনলে তুমি মুচকি হেসে সরে যাও। সেখানে তোমার আবার আরেকটা অপবাদও জোটে যে তুমি খুব অহংকারী, তুমি পাত্তা দাও না, তোমার দেমাকে মাটিতে পা পড়ে না, তোমার তাতে কিচ্ছু যায় আসে না। এই জন্য তোমার হয়ে না স্বয়ং ডিভাইন দাঁড়িয়ে যায় ওদের শাস্তি দেওয়ার জন্য। আর ওদের এই যে জালগুলো বোনে তোমাদের জন্য, এই জালগুলো না কোথাও গিয়ে না এই জালগুলোতে ওরা নিজেরা জড়িয়ে যায়।
ধরো মানে দেখো, যখন ওরা তোমাকে রাগানোর চেষ্টা করছে, মানে এটা একটা স্বাভাবিক প্রতিক্রিয়া। দেখো, যখন ওরা তোমাকে রাগানোর চেষ্টা করছে প্রচণ্ডভাবে, হ্যাঁ, তো তুমি রাগছো না। এবার ওদের তো রাগটা হচ্ছে, মানে ওরা তো একটা জিনিস চাইছে তোমার থেকে, আর ওরা গড গিফটেড নয়, ওরা সাইকিক নয়, ওরকম হাইলি সাইকিক পার্সন ওরা নয়, ওদের হাই এনার্জি ওরা নেই। তো তোমাকে রাগাতে চাইছে, তুমি রাগছো না, তোমাকে রাগাতে চাইছে, তুমি রাগছো না, তোমাকে রাগাতে চাইছে, তুমি রাগছো না, ওরাই বাস্ট আউট করে যায়। এবং ওদের ওই যে বাস্ট আউটটা হতে পারে যে সবসময় সেটা চেঁচিয়ে নয়, কিন্তু এমন কোনো একটা মানে কিছু রেখে যায় যেটাতে না বাড়ির লোকও বুঝতে পেরে যায় কে আসল চোর। কিন্তু হ্যাঁ, যেহেতু সে তাদের নিজের লোক, সেজন্য এটা কখনোই বলবে না যে হ্যাঁ তুই কেন এরকম করেছিস বা এই করেছিস, কিন্তু সেই সময়ের জন্য তারা থেমে যায়। এটা এক। দ্বিতীয়, এদের মধ্যে অনেকেই আছে যারা তন্ত্রমন্ত্র যন্ত্র এসব করে তোমাকে সরানোর জন্য, তোমার যে সৌন্দর্য আছে, তোমার যে রূপ আছে সেটাকে নষ্ট করার জন্য। কারণ ওদের খুব মনে হয় যে তোমার এই রূপের প্রতি বা তোমার এই যে একটা জেস্টার পশ্চার, যে একটা স্মার্টনেস, হ্যাঁ, এইটা দেখে তার দিদি বা তার দাদা বা ভাই অ্যাট্রাক্টেড হয়েছে, ঠিক আছে। তো এই এই জিনিসটাকে নষ্ট করার জন্য এরা বিভিন্ন ধরনের, সেটা মুন ম্যাজিক, সেটা হেক্স স্পেল, সেটা বিউটি স্পেল ইত্যাদি বিভিন্ন রকম কাজ এরা করেছে, ঠিক আছে। এই কাজগুলো করে তোমার স্মার্টনেসটা নষ্ট করার চেষ্টা করেছে, তোমার স্টারডম ভাঙার চেষ্টা করেছে। দেখবে তোমাদের মধ্যে এই জিনিসটা হয়েছে, মেল পার্সন আর ফিমেল পার্সন, আমি দুজনকেই লক্ষ্য করে বলছি। কারণ এখানে যারা তোমরা অ্যাট্রাক্ট হয়েছো, তোমরা শুধুমাত্র যে ফিমেল বা শুধুমাত্র যে মেল এরকমটা নয়, তোমাদের মধ্যে ফেমিনাইন ক্যারেক্টারিস্টিকটা রয়েছে। এই জন্য রয়েছে যে তোমরা খুব মানবিক, অমানবিকতা তোমাদের মধ্যে নেই। বাস্তববাদিতা আছে বটে, কিন্তু তার সঙ্গে মানবিকতাও তোমাদের মধ্যে মানে ভরপুর রয়েছে, যার জন্য তোমাদের মধ্যে না মাস্কুলাইন ক্যারেক্টারিস্টিকও যেমন আছে, ফেমিনাইন ক্যারেক্টারিস্টিকও তেমন রয়েছে। তোমরা যেমন বাস্তবটাকে বুঝে বেশি সমস্যাগুলোকে এড়িয়ে যেতে পছন্দ করো, তেমনই মানবিকতা বোধের জন্য কিছু কিছু জায়গায় নিজের সমস্যায় পড়বে জেনেও তুমি সেখানে ঝাঁপিয়ে পড়ো অন্য কারোর উপকার করার জন্য, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমার মধ্যে প্রচণ্ডভাবে রয়েছে। এবার ওরা তন্ত্রমন্ত্র যন্ত্র এই জাতীয় কাজগুলো করেছে তোমার উপর অ্যাটাক করার জন্য। রিসেন্ট 6 মাসের মধ্যে তোমার যা স্কিন কালার, সেই স্কিন কালারটা অনেকটা ডার্ক হয়ে গেছে, বিশেষ করে হচ্ছে হাতের এই জায়গা এবং মুখে, মানে কপাল এবং কি বলবো ঠোঁটের চারপাশে, এই জায়গাগুলো প্রচণ্ডভাবে কালো হয়ে গেছে। যাদের ওপর হেক্স স্পেল এবং বিউটি স্পেল দুটোই প্রচণ্ড বাজেভাবে করা হয়েছে, তাদের ক্ষেত্রে বলছি, সবার ক্ষেত্রে কিন্তু মিলবে না এই জিনিসটা। তোমাদের সমস্ত কিছুকে হয়তো তুমি খুব ভালো কোনো পার্টিকুলার বিষয় তুমি প্রচণ্ডভাবে দক্ষ, এটা অফিস পলিটিক্স রয়েছে এখানে। ধরো তুমি কোনো একটা ফাইল তোমাকে দেওয়া হয়েছে, যে ফাইলটা তুমি খুব তাড়াতাড়ি গ্রো থ্রু করতে পারো, হ্যাঁ, সেজন্যই তোমাকে দেওয়া হয়েছে। কিন্তু তোমার ওপর অফিসের ক্ষেত্রে এমন কিছু কাজ করা হয়েছে যেখানে তুমি ওই ফাইলটার কোনোভাবে গো থ্রু করতে পারছো না। তুমি ওই ফাইলটা কোনোভাবে ঠিক সময় জমা দিতে পারলে না। আমি বলছিলাম প্রথম দিকে যে লোনের একটা ব্যাপার আছে। কেউ হতে পারে এরকম তোমরা রয়েছো যারা না একসঙ্গে দুজন মিলে বা অন্য কারোর জন্য তুমি লোন নিয়ে দিয়েছিলে, বা কোনো পরিস্থিতিতে পড়ে তোমরা লোন নিয়েছিলে, কিন্তু এখন যেন লোনের পুরো দায়টাই তোমার ওপর চেপে গেছে এবং তুমি কোনোভাবেই লোনটাকে ঠিকমতো শোধ করে উঠতে পারছো না। মানে তুমি কিন্তু লোনের যে অ্যামাউন্টটা হয় আর কি, সেই অ্যামাউন্টটা কিন্তু প্রত্যেক মাসে তোমার কাছে এসে যায়, কিন্তু আসার পরে ওটা যে কিভাবে খরচ হয়ে যায় তুমি বুঝতেও পারো না, এবং লোনের ক্ষেত্রে প্রচণ্ড ডিলে হয়ে যাচ্ছে। এই জায়গাটা তুমি ভীষণভাবে ফেস করছো। এবং বললাম না যে কিভাবে এটা ঘটছে, এটা তোমার মানে ইমাজিনেশনেরও বাইরে, ধারণারই বাইরে, ঠিক আছে। প্রত্যেকটা
ক্ষেত্রে তুমি সাইলেন্টলি কম্প্রোমাইজ করে চলেছো নিজের জীবনের ক্ষেত্রে, তথাপি সেখানে তারা বুঝতে পারছে ভুলটা কে করেছে, তারা বুঝতে পারছে যে যেই কাজগুলো করেছে সে নিজে বুঝতে পারছে যে সে কিন্তু ভালো মতনভাবে ফেঁসে যাচ্ছে, তবুও তোমাকে মানে বাধ্য করা হয় যে তুমি চুপ থাকো। কিছু কিছু ক্ষেত্রে তুমি দেখো, এটা তো খুব স্বাভাবিক জিনিস না যে তুমি 7 বার 8 বার 9 বার 10 বার তুমি চুপ রইলে, তারপরে কোনো একটা সময় যখন ধরা পড়ে গেল এবং তোমারও আর সম্ভব হচ্ছে না যে সেই লিমিটটা এক্সিড করে গেছে, তো তুমি তখন কিছু বলতে চাইলে তোমাকে জোর করে কম্প্রোমাইজ করিয়ে দেওয়া হয়, জোর করে চুপ করিয়ে দেওয়া হয় যে সে তো আমার ভাই বা আমার বোন, আমার দাদা বা আমার দিদি বা আমার মা, তোমারও তো পরিবারের একজন, তুমি এরমভাবে কিছু বলো না, চুপ করে যাও, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এবার দেখব যে যে ব্যক্তি এত কিছু করলো তার সঙ্গে কি ঘটতে চলেছে। এটুকু পাচ্ছি যে সে একটা ভীষণ বড় টেনশনের মধ্যে রয়েছে, একটা বড় চিন্তার মধ্যে রয়েছে যে সে বোধহয় ধরা পড়ে যাবে, এবং কিছুটা তো ধরা সে অলরেডি পড়েছে বাড়ির লোকেদের কাছে, কিন্তু এখনও বাড়ির লোকেরা তাকে সেইভাবে চেপে ধরেনি। সবাই বুঝতে পারছে, সেটা তুমিও জানো যে সবাই বুঝতে পারছে, কিন্তু সবাই না নিজেকে কন্ট্রোল করে যাচ্ছে এখনও পর্যন্ত সে বাড়ির লোক বলে। কিন্তু আলটিমেটলি কি হতে চলেছে, আলটিমেটলি না, তার যে স্বপ্ন ছিল তোমাকে বাড়ির থেকে বের করা, সেটা তো তার মানে পসিবল হবেই না। তোমার সঙ্গে তোমার পার্টনারের যে সম্পর্ক, সেই সম্পর্কর বন্ধন তো অটুট হবেই হবে। উইদিন 6 মান্থস এই জিনিস ঘটতে চলেছে, এবং তাকে সম্পূর্ণ একা হতে হবে। সে মেন্টাল মানে যে হ্যারাসমেন্ট তোমাকে দিতে চেয়েছিল, সেই হ্যারাসমেন্টের কবলে সে নিজে পড়তে চলেছে, এবং সে কিন্তু নিজে বুঝতে পারছে যে তার সঙ্গে এরকমটাই ঘটবে, এবং এটা বুঝতে পারছে বলে না আরও সমস্যা, সে এখনও চেষ্টা করছে যে যদি কোনোভাবে এই ব্যাপারটাকে ট্রান্সফর্ম করিয়ে দেওয়া যায়, যদি কোনোভাবে এই ব্যাপারটা চেঞ্জ করিয়ে দেওয়া যায়। এজন্য কখনো কখনো সে তোমার কাছে খুব ভালো সাজার চেষ্টা করছে, কখনো তোমাকে পরিবারের সবার কাছে ভীষণ মহৎ, ভীষণ ভালো এরকম প্রতিপন্ন করানোর চেষ্টা করছে। এটা করে জাস্ট এটা দেখানো যে আমি ওর বিরুদ্ধে নই, আমি যদি ওর বিরুদ্ধে হতাম তাহলে কি আমি আজকে ওকে ভালো দেখানোর চেষ্টা করতাম, নাকি আমি ওর ভালোর জন্য কোনো কিছু বলতাম, ঠিক আছে, আমি কি ওই পরিবারের অঙ্গ এরকমটা কোনো কিছু দেখানোর চেষ্টা করতাম না তো, ঠিক আছে। এই সমস্ত করছে, এবং বাইরের থেকে ও কিন্তু ওর যে অপমান হয়েছে সেই অপমান কিন্তু ভুলতে পারেনি, ঠিক আছে। সেই অপমানটাকে কন্টিনিউ মনে রেখেছে, এবং বাইরের থেকে কোনো লোক দিয়ে চেষ্টা করছে যে তোমাদের মধ্যে যাতে ভালো রকমের ঝামেলা লাগে, তোমার অফিস কন্ডিশন যাতে নষ্ট হয়, তোমার মানে বাইরের যে ওই ঘরের বাইরে তোমার যাই পরিধি থাকুক না কেন, সেই পরিধিটাকে যাতে পুরোপুরি ডিস্ট্রয় করা যায়, এই চেষ্টাতেই কিন্তু সে রয়েছে, ঠিক আছে। সে আবার কিন্তু একটা নতুন আঙ্গিকে চিন্তাভাবনা করছে, এবং এই চিন্তাভাবনার মধ্যে অবশ্যই তন্ত্রমন্ত্র যন্ত্র যুক্ত রয়েছে। সে নতুন কোনো মৌলবীর তান্ত্রিকের কাছে যাচ্ছে, ইমিডিয়েটলি ওর দেওয়া কোনো খাবার তুমি শুধুমাত্র তোমাকে দিচ্ছে, বাকি কাউকে দিচ্ছে না, এরকম হয়েছে অনেকবার, তো এগুলো কিন্তু গ্রহণ করো না, ঠিক আছে। যেরকম সাইলেন্ট আছো ওরকমই সাইলেন্ট থাকো, যতই যাই চেষ্টা করুক না কেন, পজিটিভ কখনো নেগেটিভের কাছে পুরোপুরি হেরে যায় না, যায়নি এবং যাবেও না। ভালো থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও সবার মাঝে, আর লাইক করতে, সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো। থ্যাংক ইউ।